আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আইসিটির ক্লাসটা আমরা শুরু করছি। আইসিটি আপনাদের শীটটা প্রায় রেডি হয়ে গেছে, প্রায় শেষের দিকে। আমরা ওই যে আপনারা রিকোয়েস্ট করেছেন যে ভাই পুরো কোয়েশ্চেনগুলি সব এক শিটে থাকবে, তো ওইভাবেই আমরা রেডি করছি, অ্যারেঞ্জ করছি। সকল কোয়েশ্চেনগুলিকে আমরা একসাথে দিয়ে দিচ্ছি, আর সবগুলির সাথে মোটামুটি একটা ছোট ছোট এক্সাম্পল অ্যাড করব। মানে অ্যাড করেছি একটা ছোট ছোট এক্সাম্পল প্রত্যেকটা পার্টের সাথে, এটার জন্য আসলে বেশি সময় লেগেছে আর কি, বা লাগছে। ছোট ছোট এক্সাম্পল সেট করলে যেটা হয় যে আপনার পড়াটা মনে থাকে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, অথবা নিজে পড়ে কনসেপ্ট দিয়ে লিখতে পারেন। কারণ আইটির তো অনেকগুলি টপিকস থাকে যেগুলি হয়তো আপনার গ্রিপের বাহিরে। এটা স্বাভাবিক, আমরা যারা আইটির স্টুডেন্ট না, তাদের জন্য সকল কিছু একদম মুখস্থ করার মতো অবস্থা অনেক সময় থাকে না। কোয়েশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ আইটি অ্যান্ড আইসিটি, এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ আইসিটি, ইলাস্ট্রেট ডিজিটাল ট্রান্সফরমেশন অফ ব্যাংকিং। 1 নম্বর প্রশ্নটা আমরা পড়েছিলাম একদম প্রথম ক্লাসে। আইটি কি, আইটির এক্সাম্পল দেওয়া আছে। আইসিটি কি, আইসিটির এক্সাম্পল দেওয়া আছে। আইসিটির মানে ব্যাখ্যা, কোন কোন মানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলিকে মিলিয়ে আমরা ব্যাখ্যা লিখেছি। ডিজিটাল ট্রান্সফরমেশন অফ ব্যাংকিংটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা ব্যাংকিংটা কনভেনশনাল ব্যাংক থেকে ডিজিটাল ব্যাংকে কিভাবে রিফর্ম করেছি সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, ডিজিটাল ট্রান্সফরমেশন অফ ব্যাংকিং। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ডেসক্রাইব কম্পিউটার হার্ডওয়্যার ডিভাইস উইথ দেয়ার ইউজেস, ডেসক্রাইব সেভারাল টাইপস অফ মেমোরি ডিভাইস উইথ ক্যারেক্টারিস্টিক্স। তাহলে কম্পিউটার হার্ডওয়্যার এবং ডিভাইসগুলি যা যা আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। হার্ডওয়্যারের ক্ষেত্রে ইনপুট হার্ডওয়্যার আছে, তারপরে হচ্ছে আউটপুট ডিভাইস রয়েছে, তারপরে হচ্ছে প্রসেসিং ডিভাইস রয়েছে, মেমোরি ডিভাইস রয়েছে। মেমোরি ডিভাইসগুলির ক্ষেত্রে আমরা র্যাম, রম, হার্ড ডিস্ক, তারপরে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, পেন ড্রাইভ, ক্যাশ মেমোরি, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি, এবং প্রত্যেকটার সাথে ফ্রিকুয়েন্টলি একটা একটা করে ছোট ছোট এক্সাম্পল দেওয়া আছে। আমরা এটা 2 নম্বর প্রশ্ন হিসেবে মানে আমাদের সাজেশনও রয়েছে, আমরা আলোচনা করেছি। 3 নম্বর হচ্ছে, সিডিএম, সিআরএম এবং পজ, ইন্টারনেট ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং, অ্যালার্ট ব্যাংকিং এবং আইভিআরআর কি, এগুলির প্রত্যেকটার ডেফিনেশন এবং প্রত্যেকটার এক্সাম্পল আমরা দেখার চেষ্টা করেছি। ছোট যে কোনোটাই পরীক্ষায় আসতে পারে। সো তারপরের কোয়েশ্চেন হচ্ছে, অনলাইন ব্যাংকিং বলতে কি বোঝায়, অনলাইন ব্যাংকিং এর মানে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলি কি কি। সো অ্যাডভান্টেজ গুলি আমরা এখানে পয়েন্ট আউট করেছি, সবগুলির সাথে ছোট ছোট একটা এক্সাম্পল দিয়েছি, যাতে করে আপনি পড়লে দ্বিতীয়বার আপনার মানে মনে থাকে, এবং এক্সাম্পলগুলি একদম রিলেভেন্ট, মানে রিলেভেন্ট এক্সাম্পলগুলি টাচ করেছি। সেম ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন ব্যাংকিং বা ইলেকট্রনিক ব্যাংকিং, সেইটাও আমরা এখানে আলোচনা করেছি। এইটা ছিল আমাদের 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে আমরা সফটওয়্যার কাকে বলে, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা দেখেছি। তার পাশাপাশি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝায়, কয় ধরনের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ আছে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সো এখানে আমরা সিস্টেম সফটওয়্যার এবং ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে কথা বলেছি। সিস্টেম সফটওয়্যার, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা জানি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে এই জিনিসগুলিকে আমরা অ্যাড করেছি। এবং সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে একটা পার্থক্য অ্যাড করেছি, প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের মধ্য থেকে সাধারণত লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই 3টা ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আলোচনা করেছি। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজগুলি কি কি, তাদের এক্সাম্পলটা অ্যাড করেছি। এবং প্রত্যেকটার ক্ষেত্রে একটা ছোট ছোট এক্সাম্পল সেট করেছি, যে এক্সাম্পলগুলিতে আমরা আহ, এই ল্যাঙ্গুয়েজগুলির কোন জায়গায় আমরা অপারেশনালি কোন জায়গায় কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেগুলি অ্যাড করেছি। আপনাদের মনে আছে এতটুকু পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত এই অংশটুকু আমাদের মডিউল এতে পড়া ছিল। মডিউল এতে আমরা এই প্রশ্নগুলি সব আলোচনা করেছি। মডিউল বি থেকে আমরা ডেটা সেন্টার, নেয়ার ডেটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সাইট, এই ইস্যুসগুলি আমরা আলোচনা করেছিলাম। ডেটা সেন্টার, নেয়ার ডেটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সাইট, আমরা পড়ার সময় বলেছিলাম যে এই চ্যাপ্টারটা, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। সো ডেটা সেন্টার, নেয়ার ডেটা সেন্টার এবং ডিজাস্টার রিকভারি সাইট যদি পরীক্ষায় আসে, তাহলে আমার যাতে এই মানে এইটা পড়তে কোনো অসুবিধা না হয়। ডেটা সেন্টার, ডেটা সেন্টারে কি কাজ হয়, তারপরে ডেটা সেন্টারের ফিচারগুলি কি কি থাকে, তারপরে ডেটা সেন্টারের ক্ষেত্রে টিয়ারগুলির যে ব্যবহার হয়,
কয় ধরনের টিয়ার ব্যবহার হয় এবং সেগুলি কোন কাজে ব্যবহার করা হয়। পরীক্ষা কিন্তু আসতে পারে শুধু ডেটা সেন্টারের জন্য। দেখেন প্রশ্নটা আমরা একটু বড় করেছি, এখানে ডেটা সেন্টারের মেইন ফিচার এবং ডেটা সেন্টারের টিয়ার গুলি আলোচনা করো, ডেটা সেন্টার টিয়ার ব্যাখ্যা করো, এটা কিন্তু পরীক্ষা আসছে একবার। নিয়ার ডেটা সেন্টার কি কাজে ব্যবহার করা হয় এবং তার ফিচার কি, ডিজাস্টার রিকভারি সাইট বলতে কি বোঝায়, সেটা কোন কাজে ব্যবহার করা হয়। তারপরে ডেটা সেন্টার স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন নিয়ে আমাদের একটা প্রশ্ন ছিল, এবং এই প্রশ্নটা আমি বলেছি আমরা এখানে নিজেরা একটু কম বুঝি, আমি নিজেও পার্সোনালি এই প্রশ্নটা একটু কম বুঝি, কারণ মানে এই স্ট্যান্ডার্ডস এবং একটু পরে আপনারা দেখবেন ইআরএম একটা প্রশ্ন পড়বো আমরা। ইআরএম তো প্রশ্ন পরীক্ষায় সবসময় আসে। সো ডেটা সেন্টার স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বলতে কি বোঝো, এবং ডেটা সেন্টার সিকিউরিটি স্ট্যান্ডার্ড গুলির মধ্যে পার্থক্য কি। ডেটা সেন্টার সিকিউরিটি বলা, আবার ডেটা সেন্টার স্ট্যান্ডার্ড সার্টিফিকেট কি, তার একটা এক্সাম্পল দেওয়া। মূলত ডেটা সেন্টার স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনটা ওই যে টিয়ার 1 থেকে টিয়ার 2 পর্যন্ত, যে 4 পর্যন্ত যে আছে, সেটা আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের একটা লেয়ারকে ক্রিয়েট করে। আর ডেটা সেন্টার সিকিউরিটি স্ট্যান্ডার্ডটা এনশিওর করে আপনার ডেটা সেন্টারটাকে আপনি কতটুকু সিকিউরিটি দিয়ে তৈরি করছেন সেটা। আইএসও, এই এই ডেটা সেন্টার সিকিউরিটি স্ট্যান্ডার্ডের মধ্যে একটা হচ্ছে আইএসও 27000। এটা আমাদের দেশের অনেকগুলি ব্যাংকের আছে, ওয়ান ব্যাংকের আছে আইএসও, ওয়ান ব্যাংক আইএসও 27000 সার্টিফাইড। তার ও ডাটা আচ্ছা, সেন্টারে, কথা বলতে তো ডাটা সেন্টারের মানে সিকিউরিটির জন্য তারা যে সকল মোটামুটি জিনিস ইনিশিয়েটিভ নিয়েছে, সাইটটা এইটা ছেড়ে দিয়ে চলে আসুন। আইএসও এখানে কর্তৃপক্ষ কিছু জিনিস দেখে ভিজিট আসতেছি করেছে, তো, ভিজিট করে আপনার তারা কথা যে বলছি। রিপোর্টটা সাবমিট করেছে সেই রিপোর্টটাই ব্যাংকের জন্য সার্টিফিকেট হয়েছে, মানে এটা ভালো করছে। তারপরে আমরা প্রশ্ন পড়েছি ল্যান এবং ওয়েন এর মধ্যে পার্থক্য কি, কোনটা কোন কাজে ব্যবহার করা হয়, এবং এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল। ল্যান এবং ওয়েন এর মধ্যে পার্থক্য আসতে পারে পরীক্ষা, আমরা এটা অ্যাড করেছি। এর পরের প্রশ্নটা আমরা স্টোরেজ এবং ডেটা ব্যাকআপ সিস্টেম নিয়ে আলোচনা করেছি। শুরুর দিকে ডেটা সেন্টার, ডেটা সেন্টার এবং রিকভারি সিস্টেম নিয়ে আলোচনা করেছি। এখানে হচ্ছে ডেটা স্টোরেজ এবং ডেটা ব্যাকআপ সিস্টেম নিয়ে আলোচনা। পরের কোয়েশ্চেনটা, ডেটা ব্যাকআপ বলতে কি বোঝায়, এবং এই ব্যাকআপ কোন প্রসেসে করা হয়, এবং কয় টাইপের হতে পারে, ডেটা ব্যাকআপটা কয় টাইপের হতে পারে, আর ডেটাকে ব্যাকআপের ক্ষেত্রে আমরা কোন কোন স্টেপগুলি গ্রহণ করব। তারপরে এর পরের প্রশ্নটা আমরা পড়েছিলাম কোর ব্যাংকিং সফটওয়্যার, সুইচিং সফটওয়্যার এবং পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার বলতে কি বোঝায় এবং তাদের মধ্যে পার্থক্য কি। আমরা কিন্তু এর আগে, এই 9 নম্বর প্রশ্নের আগে আগের দিকেও দুইটা কিন্তু মানে দুইটা সফটওয়্যার ইস্যুস নিয়ে পড়ে আসছি। একটা ছিল অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটু আগে আমরা দেখে আসছিলাম, ওই যে এমএস ওয়ার্ড ইত্যাদি ইত্যাদি মিলিয়ে যেই জায়গাটা দেখে আসছি। সো এখানে কোর ব্যাংকিং সফটওয়্যার, এখানে সুইচিং সফটওয়্যার, এখানে পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার, এই তিনটাই জায়গায়। আর আগে পড়ে আসছি দুইটা, সিস্টেম অপারেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই যে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে এখন পর্যন্ত সফটওয়্যার রিলেটেড অ্যাক্টিভিটিতে 5 ধরনের সফটওয়্যারের নাম আমার মাথায় আসছে, এবং এটার কোনটার কি প্রত্যেকটার একটা এক্সাম্পলও আপনাদেরকে আমি দিয়েছি। একটু পরে আমি আবার আলোচনা করেছি ডিসি ডাটা সেন্টার কাকে বলে, নেয়ার ডেটা সেন্টার কাকে বলে। তারপরে হচ্ছে মানে 8 নম্বর প্রশ্নে আমরা যেটা আলোচনা করেছি যে ডেটা সেন্টার কাকে বলে, নেয়ার ডেটা সেন্টার কাকে বলে, তারপরে হচ্ছে ডিজিস্টার রিকভারি সাইট বলতে কি বোঝায়। তাহলে ডেটা সেন্টার, নিয়ার ডেটা সেন্টার, ডিজিস্টার রিকভারি সাইট, ঠিক এই তিনটা জিনিসের সাথে ক্লোজলি রিলেটেড হচ্ছে 9 নম্বর প্রশ্ন। ডেটা সেন্টার, তারপর নিয়ার ডেটা সেন্টার, ডিজিস্টার রিকভারি সাইট, এটার সাথে ব্যাকআপটা জড়িত। সো ব্যাকআপ, এই যে, সো তার সাথে জড়িত হচ্ছে স্টোরেজ এবং ডেটা ব্যাকআপ সিস্টেম। দেখেন, প্রশ্ন যদি পড়ার সময় আপনি অ্যালাইন করে পড়তে পারেন, আপনি 5টা সফটওয়্যার নিয়ে পড়েছেন, সো 5টা সফটওয়্যার যদি মোটামুটি কনসেপচুয়ালি এক্সাম্পল সহ আপনি মাথায় সেট করতে পারেন, 5টা সফটওয়্যার প্রসেস থেকে যে কোনোটা পরীক্ষায় আসবে, মাস্ট একটা কোশ্চেন আসবে। ডেটা সেন্টার, নেয়ার ডেটা সেন্টার, তারপরে হচ্ছে রিকভারি, ডিজিস্টার রিকভারি সেন্টার, এবং ডাটা ব্যাকআপ সিস্টেম, এগুলি থেকে একটা কোয়েশ্চেন আসবে। সব তো ডেটা নিয়ে, এই 4টা 5টা তো ডেটা নিয়ে।
আর ওগুলি সব সফটওয়্যার নিয়ে ছিল। এই দুইটা পার্ট পড়লে মানে অলমোস্ট 8-9টা কনসেপ্ট, 8-9টা কনসেপ্ট থেকে দুইটা কনসেপ্ট আপনার পরীক্ষায় আসবে। সুতরাং পরীক্ষা হলে গিয়ে যে আমাকে বলবেন বা আপনি বলবেন যে ভাইয়া প্রশ্ন কমন পড়ে নাই, কনসেপ্টই এখন ক্লিয়ার না, বা কোন জায়গা থেকে যে কি আসছে কোনো কিছু বুঝে কুলায়নি, এটা বলার কোনো সুযোগ নেই। কারণ টেকনিক্যালি যদি আপনি পড়েন, তাহলে আপনার কাছে আমার ধারণা এতক্ষণ পর্যন্ত বা এতটুকু পর্যন্ত আমরা যা পড়ে আসছি, খুব বেশি মানে একদম আমার গ্রিপের বাইরে গিয়ে শুধুমাত্র ওই স্ট্যান্ডার্ড লেভেলের একটা কোয়েশ্চেন পড়েছি। আর অন্য জিনিসগুলি তো আমরা মোটামুটি অ্যাজ ওয়াজ প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিস দিয়েই আমরা আলোচনা করেছি। সো দুইটা ইস্যু এখন পর্যন্ত, যেই 9টা প্রশ্ন আমরা আলোচনা করেছি, মোটামুটি আলোচনা করেছি, এই 9টা প্রশ্নে আমরা 5 ধরনের সফটওয়্যার নিয়ে আলোচনা করেছি। আগে পড়েছি সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই কোয়েশ্চেনটাতে আমরা পড়েছি কোর ব্যাংকিং সফটওয়্যার, সুইচিং সফটওয়্যার এবং পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার। সফটওয়্যার রিলেটেড এই ইস্যুতে আলোচনা করেছি। এর পাশাপাশি আইটিতে এখন পর্যন্ত আমরা ডিজিস্টার সেন্টার মানে ডিসি, তারপরে হচ্ছে নিয়ার ডিসি এবং রিকভারি রিকভারি সেন্টার, তারপরে হচ্ছে ডেটা স্টোর সেন্টার, এই ইস্যুসগুলি নিয়ে আমরা আলোচনা করছি। সো কোর ব্যাংকিং সফটওয়্যার, সুইচিং সফটওয়্যার এবং পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার কোনটা আসলে কি কাজ করে? কোর ব্যাংকিং সফটওয়্যার কি? ইজ দ্য মেন সফটওয়্যার সিস্টেম ইউজড বাই দ্য ব্যাংক টু ম্যানেজ ইম্পর্টেন্ট ব্যাংকিং অপারেশন। যেমন আমাদের ক্ষেত্রে অনেকে ব্যবহার করে টেমোনাস, অনেকে ব্যবহার করে আবাবিল, এগুলি সবই হচ্ছে কোর ব্যাংকিং সফটওয়্যার। অর্থাৎ আপনার জেনারেল ব্যাংকিং ডিল করার জন্য, অপারেশনাল অ্যাক্টিভিটিসগুলি ডিল করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় কোর ব্যাংকিং সফটওয়্যার। সুইচিং সফটওয়্যার আসলে কি কাজ করে? কোর ব্যাংকিং সফটওয়্যার, তাহলে আপনার কেউ একজন বলেন তো আপনার প্রতিষ্ঠানে আপনারা কোন ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করেন, বলেন। কোর ব্যাংকিং সফটওয়্যার কি ব্যবহার করেন? আমার ব্যাংকের টিসিএস। আর অন্য ব্যাংক? টেমেনাস। ভেরি গুড। টেমেনাস কোন ব্যাংকে? হ্যাঁ, জনতা ব্যাংক। আচ্ছা, টেমেনাস জনতা ব্যাংক। আর আমরা ইবিবিএস। আর ব্র্যাক ব্যাংকে ফিনাকল। ব্র্যাক ব্যাংকে ফিনাকল। জি। ওকে। আর আর কে করে, কি কি ব্যবহার করে? আর কেউ? ভাইয়া এর আগে আমাদের ফ্লোরা ছিল। ফ্লোরা ছিল। ওকে, ফাইন। আর নতুন যারা অনেকজন, তো আপনারা অন্যান্যরা বলেন দেখি শুনি আপনাদের মানে কোর ব্যাংকিং সফটওয়্যারটা কি। এখানে এমন কেউ আছেন যিনি ভুলে গেছেন তার কোর ব্যাংকিং সফটওয়্যার কি? আছেন কেউ? এক্সিস ব্যাংকে হ্যাঁ, আলটিমাস ব্যাংক, আলটিমাস। থাকলে সমস্যা নাই, নাম বলেন। কেউ কি ভুলে গেছেন তার কোর ব্যাংকিং সফটওয়্যার কি? কি কোর ব্যাংকিং সফটওয়্যার ব্যবহার করেন? আছেন কেউ? সবাই জানেন? ওকে। তাহলে কোর ব্যাংকিং সফটওয়্যার হচ্ছে আমরা ডে টু ডে অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য যে সফটওয়্যারটা ব্যবহার করি সেটাকে কোর ব্যাংকিং সফটওয়্যার বলে। তাহলে টিমোনাস, টিআই, তারপরে আবাবিল, ফেনাকল, যেটাকে যেটা বলছে এগুলি সবই হচ্ছে কোর ব্যাংকিং সফটওয়্যার। কোর ব্যাংকিং সফটওয়্যারের পরে আরেকটা সফটওয়্যার হচ্ছে সুইচিং সফটওয়্যার। সুইচিং সফটওয়্যার আসলে কি কাজ করে? সুইচিং সফটওয়্যার হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যেই সফটওয়্যারগুলি বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেলগুলিকে ট্রানজেকশনে ইনক্লুড করতে হেল্প করে। খুব ইন্টারেস্টিং। সুইচিং সফটওয়্যার, যে সকল সফটওয়্যার সরাসরি আপনাকে রেজাল্ট দেয় না, মানে কোর ব্যাংকিং সফটওয়্যারগুলি কিন্তু সরাসরি রেজাল্ট দেয়। আপনি অ্যাকাউন্ট ওপেনিং পোর্টালে ঢুকে যদি একটা অ্যাকাউন্ট নাম্বার দেন, সার্চ করে সেই ইনফরমেশন দিয়ে দেয়। সুইচিং সফটওয়্যারটা কিন্তু এটা করে না। সুইচিং সফটওয়্যার হচ্ছে আপনার অ্যাকাউন্ট ওপেনিং ডেটাবেজের সাথে অন্য একটা ইলেকট্রনিক ডিভাইসকে অ্যাড করে সেই ডিভাইসে যে কোনো একটা আউটপুট রেজাল্ট বের করতে সহযোগিতা করে। কোর ব্যাংকিং সফটওয়্যার আপনার পিসিতে রেজাল্ট বেরোচ্ছে। এটিএম মেশিন দিয়ে যে কেউ যখন টাকা তোলে, তার কাস্টমারের অ্যাকাউন্ট হচ্ছে আপনার সাথে, সে ব্রাহ্মণবাড়িয়া এটিএম মেশিনে গিয়ে টাকা তুলতে পারছে। এই যে চ্যানেল মেনটেন করে তার অ্যাকাউন্ট টাকা তোলার প্রসেসটাকে স্মুথ করে যেসব সফটওয়্যারটা, সেটা হচ্ছে সুইচিং সফটওয়্যার। সো এটিএম, পজ মেশিন, মোবাইল ব্যাংকিং এর বেশি, ইন্টারনেট ব্যাংকিং, এই সকল ব্যাংকিং এ যে সফটওয়্যারের সাহায্যে কাস্টমারের ইনফরমেশন গুলি
তাদের ডেটার সাথে অ্যালাইন করা হয়, সেই সফটওয়্যারগুলিকে বলা হয় সুইচিং সফটওয়্যার। ফাংশন অফ সুইচিং সফটওয়্যার। সুইচিং সফটওয়্যারের ফাংশনগুলি কি কি? তারা ট্রানজেকশন রাউটিং করে, অথরাইজেশন এবং অথেন্টিকেশন করে, তারপরে ইন্টার ব্যাংক কমিউনিকেশন রক্ষা করে, মাল্টি চ্যানেল সাপোর্ট প্রোভাইড করে, রাইট? মাল্টি চ্যানেল, একটা কার্ড দিয়ে আপনি অনেক বুথে টাকা তুলতে পারবেন। রিয়েল টাইম প্রসেসিং। রিয়েল টাইম প্রসেসিং মানে কি? কেউ কি রিয়েল টাইম প্রসেসিং বলতে পারবেন? হোয়াট ইজ রিয়েল টাইম প্রসেসিং? TGS, হ্যাঁ, RTGS. আরটিজিএস। সাথে সাথে সেটেল হয় যেটা। সাথে সাথে সেটেল হয়ে যায়। দেখেন, রিয়েল টাইম সেটেল আমরা একটা এক্সাম্পল দিয়েছি, মানে যদি আপনার মনে করেন যে ভাই রিয়েল টাইম সেটেল মানে কি জিনিস, দেখেন এক্সাম্পলটা পড়েন। এ পজ পেমেন্ট ক্যান বি অ্যাপ্রুভড উইদিন সেকেন্ড আফটার দ্য কাস্টমার এন্টার্স দ্য পিন, মানে সাথে সাথে ঘটনাটা ঘটে যায়, এটাকে বলে রিয়েল টাইম সেটেলমেন্ট। ফ্রড ডিটেকশন অ্যান্ড সিকিউরিটি। ফ্রড ডিটেকশন অ্যান্ড সিকিউরিটি মানে কি? এ সাসপিশিয়াস কার্ড ট্রানজেকশন মে বি ব্লকড অর রেফার্ড ফর এডিশনাল বেনিফিটস। অনেক সময় হয় না, 2-3 বার দিলে কার্ড ব্লক হয়ে যায়, তখন কি করতে হয়? আপনার কার্ড ডিভিশনে ফোন দিয়ে কার্ডটাকে আবার অ্যাক্টিভ করতে হয়। সুইচিং সফটওয়্যারটা কিভাবে কাজ করে? সুইচিং সফটওয়্যারটা কিভাবে কাজ করে? তাহলে আমরা এটিএম, পজ মেশিনে আমাদের যে টাকা উত্তোলন, মার্চেন্ডাইজ ট্রানজেকশনে, ক্রেডিট কার্ড দিয়ে আমরা যে মার্কেটিং করা, শপিং করা, এগুলি সবই সুইচিং সফটওয়্যারের কারণে হয়, তাই না? হাউ সুইচিং সফটওয়্যার টু বি ওয়ার্কড। প্রথম স্টেপ, কাস্টমার ইনিশিয়েট ট্রানজেকশন, পজ মেশিনে আপনি দেন কার্ডটা, সুইচিং সফটওয়্যার রিসিভ দ্য রিকোয়েস্ট, সফটওয়্যারটা সেই রিকোয়েস্টটা নেয়। 3 নম্বর স্টেপ হচ্ছে অথরাইজেশন প্রসেস। অথরাইজেশন প্রসেস কি করে? দ্য সুইচিং সফটওয়্যার কমিউনিকেটস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর ব্যাংকিং সিস্টেম। ওই যে টিমোনাস, পেনাকল, ওইটার সাথে তাদের অ্যালাইন করানো থাকে, সেখান থেকে তারা ডেটা নেয়। কারণ আপনার অ্যাকাউন্টে 70,000 টাকা আছে, এটা তো কোর ব্যাংকিং সফটওয়্যারে আছে, সুইচিং সফটওয়্যারে কিন্তু নাই। তাহলে সুইচিং সফটওয়্যারে আপনি যখন কার্ড দিয়ে রেসপন্স করেন, তখন সে ডেটাটা নেয় ওখানে, ওকে ওর কাছে কমিউনিকেট করে কোর ব্যাংকিং সফটওয়্যারের কাছে। কোর ব্যাংকিং সফটওয়্যারে বলে যে হ্যাঁ ঠিক আছে, ওনার 60,000 টাকা ট্রানজেকশন পাস করা যাবে, কারণ ওনার অ্যাকাউন্টে 70,000 টাকা আছে, এটা অ্যালাইন করে। এগুলি সব অটোমেটিক্যালি করা। Core banking system or card network to verify the transaction. The transaction checks account status, balance, card validity and security requirements before making the approval decision. মানে এই যে আমি তাকে অ্যাপ্রুভাল ডিসিশন দিব, ইয়েস এই ট্রানজেকশনটা এক্সিকিউট করা যাবে, এইটার আগে তার কার্ডের ভ্যালিডিটি আছে কিনা, তারপরে সিকিউরিটি রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা, জেনুইন ব্যক্তি আসছে কিনা, অ্যাকাউন্টের ব্যালেন্স আছে কিনা, অ্যাকাউন্ট স্টেটাস অপারেটিভ কিনা, সব কিছু দেখা হয়। মানে এগুলো আসলে এটাকে বলা হয় লজিক গিট করা। হ্যাঁ, লজিক সেট করে দেয় যে ধরেন লেখা আছে আমাদের যে মানে কোর ব্যাংকিং সফটওয়্যারে লেখা আছে যে 12 মাসের উপরে যদি এইটা অ্যাকাউন্টে কোনো ট্রানজেকশন না হয়, তাহলে এটা ডি মার্ক হবে। ডি মানে ডরমেন্ট। আর রেগুলার যদি ট্রানজেকশন হয়, তাহলে এটা ও মার্ক হবে। তাহলে কোনো একটা অ্যাকাউন্টে 2 ধরনের মার্ক হতে পারে, অথবা লিগ্যাল ইস্যুতে যদি ওই অ্যাকাউন্টটা ব্লক করা থাকে, তাহলে এটা বি ব্লক হবে। আমি ধরলাম আমার 3টা লজিক গেট আমি চেক করলাম, তাহলে আমি অ্যাকাউন্ট ওপেনিং এর স্ট্যাটাসের একটা ঘর আমি তৈরি করলাম কোর ব্যাংকিং সফটওয়্যারে, যেখানে আমি লিখলাম যে এই অ্যাকাউন্টটা যদি রেগুলার থাকে, তাহলে এটার পাশে লেখা থাকবে ও, অটোমেটিক। এই অ্যাকাউন্টে যদি কোনো কারণে 12 মাসের মধ্যে কোনো ট্রানজেকশন না হয়, তাহলে ওর পাশে লেখা থাকবে ডি মানে ডরমেন্ট। কোনো যদি ল এনফোর্সমেন্ট অথরিটির কারণে অ্যাকাউন্টটা ব্লক করা থাকে, তাহলে এর পাশে লেখা থাকবে বি মানে ব্লক অ্যাকাউন্ট। এই 3টা ইনফরমেশন কিন্তু সুইচিং সফটওয়্যার তাদের ওখানে সেট করেছে। সো সুইচিং সফটওয়্যারে আপনি যখন কার্ড দিয়ে টাকা তুলতে দিবেন, তখন সুইচিং সফটওয়্যার ওই ডেটাটা আপনার কোর ব্যাংকিং সফটওয়্যারে যে যে জায়গা থেকে ডেটা নেওয়ার, ওই জায়গাগুলিকে হিট করবে। সো একটা হিট করলো ধরেন অ্যাকাউন্টিং স্ট্যাটাসের জন্য, যেটা আমরা প্রথমে বললাম যে এই এই কাস্টমারের অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখলো। সো অ্যাকাউন্ট স্ট্যাটাসে ধরেন আপনার লজিক গিটের 57 নম্বর ঘরে অ্যাকাউন্ট স্টেটমেন্ট আছে, সো ওর সাথে তো অ্যালাইন করা আছে। ও যখন ওর কার্ড দিবে, ও প্রথমে চট করে কোর ব্যাংকিং সফটওয়্যারে 57 নম্বর ব্লকে কি আছে এটা লেখা, ওইটা দেখবে। দেখার পরে ওকে কি পারমিশন দেওয়া আছে, ওর মধ্যে কি লজিক দেওয়া আছে, ওর মধ্যে লজিক দেওয়া আছে শুধুমাত্র ও হলে ট্রানজেকশন করবে, অন্য কোনো কিছু হলে ফার্দার প্রসেসিং আর যাবে না।
ব্লক, তাহলে আর টাকা ব্লক হয়ে যাবে। তখন আমরা দেখি অনেক সময় বলে ঘুরতে থাকে প্লিজ প্রসেস, আবার বলে যে ট্রাই লেটার, অথবা যে মেসেজ আসলে শো করতে বলে সেই মেসেজ শো করে। কে বুঝলাম, সকল গিট অনুযায়ী ওটা অপারেটিভ ছিল, ওটা পাস হয়ে গেল। তারপরে দ্বিতীয় গিটে দেওয়া হচ্ছে কার্ডের রিকোয়েস্টেড অ্যামাউন্টটা ওখানে শো হবে, এইটাও লজিক গিট দিয়ে হয়। আর আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটার সাথে ও ম্যাচ করবে। এবং ওখানে লজিক গিট দেওয়া আছে ইজ গ্রেটার দ্যান ইজ লেস দ্যান ইকুয়াল, অর্থাৎ 7,000 টাকা অ্যাকাউন্টে থাকলে 7,000ই তুলতে পারবেন, 7,000-এর কম থাকলে তুলতে পারবেন না, বেশি থাকলে তুলতে পারবেন। কম যদি থাকে তাহলে ইনসাফিসিয়েন্ট ফান্ড, এরকম একটা নোটেশন ওই লজিক গিটের সাথে দেওয়া আছে। আপনি দেখবেন কার্ড দিচ্ছেন 70,000 টাকা, আপনি মনে করছেন, মাঝে মাঝে আপনার মনে হয় কিনা জানি না, আমার মাঝে মাঝে মনে হয়, মানে আমি যখন এটা অ্যানালাইসিস করিনি তখন আমার কাছে মনে হয় এটা আর এমন কি, কার্ড তো নিজে মানে সেট করে টাকা দিয়ে দিতে পারে, ভিতরে তো টাকা আছে, কোনোভাবে লজিক একটা থেকে আরেকটা দিয়ে সে টাকা দিয়ে দিতে পারে না। আপনার চিপের সাথে ওটাকে এমন ভাবে অ্যালাইন করা হয়েছে, আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে তাহলে ফাইনালি ইন্টিমেশন ইনসাফিসিয়েন্ট ফান্ডই আসবে, আর কোনো কিছু আসবে না। ওকে, সেম ওয়েতে সিকিউরিটি মেজারমেন্ট অন্য 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 ইস্যুস গুলি কাভার করে। এই যে সিকিউরিটি মেজারমেন্ট, এটা কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং ইস্যু, কারণ এমন করতে পারে যে ও কোর ব্যাংকিং সফটওয়্যার থেকে আপনার ডেটাটা যখন চেক করবে তখন আপনার এমন একটা হিডেন ইনফরমেশন সে সিকিউরিটি পারপাসে মাথায় নিতে পারে, যেটা হয়তো আপনি নিজেও জানেন না, সেইটাকে সিকিউরিটি রিকোয়ারমেন্ট হিসেবে ট্রিট করেছে। যেমন এমন হতে পারে যে আপনি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ করার সময় আপনার উচ্চতাটা দিয়েছেন, ধরেন সে এইটাকে সিকিউরিটি হিসেবে নিয়েছে। কার্ড যখন দেয় আপনার অ্যাকাউন্টে সে ম্যাচ করে যে ওর উচ্চতা 6 ফিট 1 ইঞ্চি, অ্যাকাউন্ট ওপেনিং কোর ব্যাংকিং সফটওয়্যারের সাথে ম্যাচ করে কিনা। যদি না ম্যাচ করে তাহলে ও মনে করবে অন্য কোনো ব্যক্তি কার্ডটা নিয়ে আসছে কিনা, বা অন্য কোনো ফ্রড কেউ কার্ডটা নিয়ে আসছে কিনা, এটা আইডেন্টিফাই করবে। রেসপন্স রিসিভ, এই ইফিশিয়েন্ট আমি অলরেডি আলোচনা করেছি, সাফিসিয়েন্ট মার্ক না থাকলে ট্রানজেকশন কমপ্লিট, তারপর কমপ্লিট হয়ে আপনি 10,000 টাকা পাবেন, মার্চেন্ট ব্যাংক বলবে যে ঠিক আছে ভাই আপনি যান, কোনো সমস্যা নেই। 3 নম্বর হচ্ছে পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার। পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার ইজ আ সফটওয়্যার দ্যাট সিকিউরলি অথরাইজ অনলাইন পেমেন্ট ফর ই-কমার্স ট্রানজেকশন। It works similarly to a physical POS terminal but operates through website. So পেমেন্ট গেটওয়ে সফটওয়্যারটা হচ্ছে ওয়েবসাইট বেসড ট্রানজেকশন গুলিকে এক্সিকিউট করে। আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে যখন কোথা থেকে জানি কিনি না, ওই যে আমাজন আরো কি কি জানি আছে না, সেগুলি যখন ট্রানজেকশন করতে যাই কার্ড দিয়ে পাঞ্চ করে ট্রানজেকশন গুলি করি, সেগুলি পেমেন্ট গেটওয়ে সফটওয়্যারের সহযোগিতায় করা হয়। এখন বলেন, আমরা যে 3টা সফটওয়্যার এখানে পড়লাম, পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার, তারপরে হচ্ছে পেমেন্ট গেটওয়ে সফটওয়্যারের পরে সুইচিং সফটওয়্যার, তার আগে পড়েছি কোর ব্যাংকিং সফটওয়্যার। পরীক্ষা যদি আসে আপনারা নিজের মতো করে লিখতে পারার কথা না, বলেন তো? লিখতে পারার কথা? কোনো মানে কঠিন মনে হচ্ছে? না স্যার। কঠিন মনে হচ্ছে না, পরীক্ষা এগুলি আসবে। এরপরে পরীক্ষা দিয়ে এসে যখন ধরেন আসলো আপনাদের পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার অথবা সুইচিং সফটওয়্যার, বের হয়ে বলবে যে পাওয়ারে আইটি এমন কঠিন প্রশ্ন করছে, সফটওয়্যার টফটওয়্যার দিয়ে একটু অস্থির করে ফেলছে। আসলে কিন্তু অস্থির করে নাই, আসলে আপনি পড়ে যান না, এই জন্য আপনি অস্থির হয়েছেন। আপনি যদি পড়ে যেতেন তাহলে আপনার কাছে এটা কঠিন কিছু মনে হতো না। আমরা আগের যে 2টা সফটওয়্যার পড়ে আসছিলাম সেই 2টা সফটওয়্যার আমরা যদি একটু দেখে আসি, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইজ ভেরি ইজি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে কি, আমরা কম্পিউটার বিভিন্ন কাজ করার জন্য যে সকল সফটওয়্যার বা টুলস গুলি ব্যবহার করি সেগুলিকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এমএস, এগুলি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, সুতরাং অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আমাদের কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর হচ্ছে সিস্টেম সফটওয়্যার, যেটা সিস্টেম সফটওয়্যার হচ্ছে যে সকল সফটওয়্যারের সাহায্যে যে সকল সফটওয়্যার সাধারণত কোনো একটা অ্যাক্টিভিটিস স্টার্ট এবং অপারেটিং এর কাজ করে সেগুলিকে আমরা সিস্টেম সফটওয়্যার বলি। অর্থাৎ অটোমেটিক স্টার্ট এবং অপারেটিং এর কাজ করে যে সকল সফটওয়্যার তাদেরকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। যেমন উইন্ডোজ, এটা আমাদের সবার প্রিয়, তাই না? অপারেটিং সিস্টেম, উইনেক্স, লিনেক্স, আমরা এখানে বলছি আরো অনেক রকম আছে, কি কি জানি আছে না, ওই যে উইন্ডোজ 7, 7, 8, 9, 10, 11, 12, আরো আরো কত কত জায়গায় চলে আসে।
আরেকটা সিস্টেম সফটওয়্যারের নাম বলেন তো, খুবই ফেমাস, আপনারা ব্যবহার করেন, কারণ কেউ বলতে পারবেন, একটা দুইটা এক্সাম্পল দিতে পারবেন সিস্টেম সফটওয়্যার? মানে মোবাইলের একটা সফটওয়্যার আছে না, যেটা আমরা কি জানি বলি, মোবাইলের তো মোবাইলে ফিচারের কি ক্ষেত্রে অ্যান্ড্রয়েড? অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড আইওএস। হ্যাঁ, তাহলে বলেন তো, আমরা খুব কষ্ট করে 5টা জিনিস মনে করার চেষ্টা করেছি। আমি এখন বলবো, আপনারা এক্সাম্পল দিবেন, ফিমেলরা, মেলরা না, ফিমেলরা দিবেন, ফিমেল যারা আছেন তারা। আমরা 5 ধরনের সফটওয়্যার নিয়ে কথা বলেছি। আমরা বলেছি সিস্টেম সফটওয়্যার, আমরা বলেছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা বলেছি কোর ব্যাংকিং সফটওয়্যার, আমরা বলেছি সুইচিং সফটওয়্যার, আমরা বলেছি গেটওয়ে সফটওয়্যার, পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার, 5টা, তাই না? আমি একটা সুইচিং সফটওয়্যারের এক্সাম্পল শুনতে চাচ্ছি। বলেন, এটা কাজ করছে, এটা মানে সুইচিং সফটওয়্যার কাজ করেছে, এটা বলেন তো, কে বলতে পারবেন? ফিমেল। কেউ বলতে পারবেন সুইচিং সফটওয়্যার কাজ করে আমাদের দৈনন্দিন লাইফে, আমরা ব্যাংকার হিসেবে ওইটাকে এনজয় করি, সুইচিং সফটওয়্যারের একটা অ্যাক্টিভিটিস। ভাইয়া মেল, ওই যে এটিএম মেশিন থেকে টাকা টাকা তোলা, উইথড্র করা। ভেরি গুড, জি। এক্স্যাক্টলি রাইট। এটিএম মেশিন থেকে টাকা তোলার জন্য এটার ব্যাক এন্ডে যে সফটওয়্যারটা কাজ করে সেটার নাম হচ্ছে সুইচিং সফটওয়্যার। সেকেন্ড কোয়েশ্চেন, মেয়ে, এবার মানে জেন্টেলম্যানরা বলবেন। আমার কোনো একজন কাস্টমার আমার কাছে এসে বললো যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে, আমাকে একটু চেক করে বলেন। আপনি কোন একটা সফটওয়্যারে ঢুকে গেট গেট করে তাকে বললেন যে আপনার অ্যাকাউন্টে 70,000 টাকা আছে। সো এই যে 70,000 টাকা আছে, আমরা এটা দেখে কোন সফটওয়্যারটা দিয়ে আমাকে, কোর কোর ব্যাংকিং স্যার। কোর ব্যাংকিং সফটওয়্যার, ভেরি গুড, 2টা শেষ। 3 নম্বর হচ্ছে, আপনার সুপারভাইজার আপনাকে বলল যে নেক্সট দিন আমাদের একটা মিটিং আছে, সেটার জন্য আপনি একটা পাওয়ার পয়েন্ট তৈরি করেন, আমাদের প্রেজেন্টেশনটা তৈরি করেন, তৈরি করে আমরা সেখানে সাবমিট করব। তাহলে আপনি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন কোন সফটওয়্যার। সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যারের অ্যাপ্লিকেশন নিয়েছেন, ঠিক আছে। এবার জেন্টেলম্যানরা আবার হোল্ড, ফিমেল যারা আছেন তারা এবার লাউড, ভয়েস লাউড। আমি একটু আগে কয়েকটা সফটওয়্যারের নাম বললাম, যেটা আমাদের সবচেয়ে ইজি হচ্ছে। আমি ধরেন আমার মানে আমি বসছি কম্পিউটারে সকালবেলায়, কম্পিউটারটা ওপেন হচ্ছে না, তা আমার মেজাজ খারাপ হয়ে গেছে, যে কি ব্যাপার, কালকেও আগের দিন ঠিক করে রেখে ঠিক ছিল, আজকে সকাল থেকে ওপেন হচ্ছে না। আইটিকে বললাম যে আমার তো ল্যাপটপটা বা পিসিটা ওপেন হচ্ছে না। আইটি বলল যে আপনার এই সফটওয়্যারে সমস্যা হচ্ছে। কোন সফটওয়্যার? কোন সিস্টেম সফটওয়্যারে? সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার, ভেরি গুড, সিস্টেম সফটওয়্যার প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই আমি সেটা কাজ করতে পারছি না। আপনার উইন্ডোজ মধ্যে কেউ 10 আছেন? উইন্ডোজ 7। হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ আছেন মানে সিডিসিএস পরীক্ষা দেওয়ার কেউ, কোনো ক্যান্ডিডেট এখানে এই গ্রুপে আছেন? মানে না সিডিসিএস স্যার। কোচিং করছেন কেউ আছেন? স্যার সিডিসিএস কোচিং করছেন কেউ আছেন আমাদের সাথে? নাই। আচ্ছা, ধরেন আপনি একটা ড্রেস কিনবেন, অ্যামাজন থেকে ড্রেস কিনবেন, তো অ্যামাজনে ওরা বলছে যে কার্ডের মাধ্যমে পেমেন্ট দেওয়ার জন্য। সো কার্ডের মাধ্যমে, অথবা অ্যামাজন বাদ দেন, আমাদের যে আমাদের ইন্টারনাল ফুড পান্ডাতে আপনি কোনো খাবার অর্ডার দিলেন, আপনি কার্ড দারাজ থেকেও পেমেন্ট দিবেন, করতে পারি। দারাজে যদি দেন আপনি, তাহলে আপনি কার্ড দিয়ে পেমেন্ট দিয়েছেন। এই যে আপনার অ্যাকাউন্ট ডেবিট করে দারাজের অ্যাকাউন্ট টাকা ক্রেডিট করার জন্য ব্যাক এন্ডে কোন সফটওয়্যার কাজ করে? পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার, ভেরি গুড। সো বলেন, এই 5টা সফটওয়্যার থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, পার্থক্য, সংজ্ঞা, ব্যাখ্যা, আপনারা মানে 2 কলম লিখতে পারবেন না, এরকম কেউ কি আছেন এখন? আর বলেন, পারবেন না? ভাইয়া 3 কলম লিখে আসবো। 3 কলম লিখে আসবে, ওকে, ভেরি গুড। সো 5টা সফটওয়্যার আমাদের মোটামুটি ক্লিয়ার। এবার আমরা যাচ্ছি যে 5টা জিনিস নিয়ে আমরা বলেছিলাম একটু আগে, যে আলোচনা করছিলাম 5টা জিনিস। মানে আমরা অনেকেই বলি যে আইটি তো ভাইয়া মুখস্থ করতে হবে, আইটি কিছু বুঝি না। আইটি কিন্তু খুব সোজা সাবজেক্ট, মানে আপনি খুব বুঝে বুঝে যদি পড়েন, এটা খুবই ভালো সাবজেক্ট। এবং আইটির সবচেয়ে ভালো জিনিস হচ্ছে
আইটি লজিকের বাইরে কিছু করবে না। সুতরাং আপনি যদি পড়তে পারেন, পড়া লজিকের বাইরে কিছু নাই। যেমন ক্রেডিট আপনি যদি পড়েন, তাহলে লজিকের বাইরে অনেক কিছু আছে, ওখানে অনেক জায়গায় ওপেন আছে যে এরকম সিনারিও হলে আপনি এটা করবেন, অথবা পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে ডিসিশন নেবেন। আইটিতে পরিবেশ পরিস্থিতির কোনো কথা নাই, ইনপুট যা আউটপুট যা আসবে সেটার উপর ডিসিশন মেকিং। তারপরে আমরা 5টা জিনিসের কথা আলোচনা করেছিলাম, খুব ক্লোজ, এটা আমরা 5 মিনিটের মধ্যে শেষ করব। একটা হচ্ছে ডেটা সেন্টার, নেয়ার ডেটা সেন্টার, ডিজাস্টার রিকভারি সাইট এবং ব্যাকআপ সিস্টেম আমরা পড়েছিলাম আরেকটা প্রশ্নে। সো ডেটা সেন্টার মানে কি? ডেটা সেন্টার মানে হচ্ছে যেখানে আপনাদের কাস্টমারের বিভিন্ন ইনফরমেশন রেকর্ড করা হয়। ঠিক আছে, রেকর্ড করা হয়, অর্থাৎ মানে যেই সফটওয়্যার মাধ্যমে বা যে ইকুইপমেন্টের মাধ্যমে কাস্টমারের অ্যাকাউন্ট ইনফরমেশন, ট্রানজেকশন ইনফরমেশন, কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশনস এবং আদার ইম্পর্টেন্ট ব্যাংকিং ইনফরমেশনগুলি যেখানে রাখা হয়, সেই জায়গাটাকে বলা হয় ডেটা সেন্টার। নিয়ার ডেটা সেন্টার, ডেটা সেন্টারের পাশে। তাহলে আমি যদি বলি ডেটা সেন্টার বলতে বোঝায়, আমি যদি বলি যে আমার অ্যাকাউন্ট ওপেনিংটা আমাদের অনলাইনে হয়, মানে সেন্ট্রাল প্রসেসিং এর মাধ্যমে হয়। সো আমার ফর্মটা আমি হারিয়ে ফেলেছি, বাট এই ফর্মটা স্ক্যান করে আমার অ্যাকাউন্টের সাথে অ্যালাইন করা আছে। তার মানে আমার এই ফর্মটা, অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম, যেটার মধ্যে আমার নাম, আমার নমিনির নাম, ছবি, সাইন, সকল কিছু মিলে অ্যাকাউন্ট ওপেনিং এর পুরো ফর্মটা স্ক্যান করে আমার অ্যাকাউন্টের সাথে অ্যালাইন করানো আছে। তাহলে এই ডেটাটা কোনো না কোনো জায়গায় সেভ করানো আছে। কোনো কারণে ধরেন ডিজাস্টার হলো, অ্যাকাউন্ট ওপেনিং ফর্মগুলি সব নষ্ট হয়ে গেল ওই ব্রাঞ্চের, তাহলে এখন বলতে চাচ্ছি যে তাহলে তো এই কাস্টমারগুলির ইনফরমেশনগুলি কি আমরা নিতে পারবো না? তার মানে এই কাস্টমারগুলির ইনফরমেশনগুলি আমার কাছে মিস হয়ে যাবে না। না না যখন স্যার, পারবো এটা নেয়ার ওই নেয়ার ডাটা সেন্টার থেকে নেবো স্যার। হ্যাঁ, ওইটা আমি ডেটা সেন্টার থেকে কভার করতে পারবো। এখন আমরা নেয়ার ডেটা সেন্টারে গেলে দুইটার মধ্যে আমরা একটু কাভারেজ নিতে পারি, যে দুইটার মধ্যে গ্যাপটা কোথায়। ডেটা সেন্টারের টায়ারগুলি একটু মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে। নিয়ার ডেটা সেন্টার হচ্ছে সেকেন্ড ডেটা সেন্টার লোকেটেড ইন দ্য সেম সিটি অ্যাট দ্য মেইন ডেটা সেন্টার। মেইন ডেটা সেন্টার যেটা, সেই সিটিতেই আরেকটা ডেটা সেন্টার থাকে, যেটাকে আমরা নেয়ার ডেটা সেন্টার বলি। দ্য টু সেন্টার্স নর্মালি হ্যাভ সিমিলার হার্ডওয়্যার, সফটওয়্যার, রিসোর্স, অপারেশন অ্যান্ড অ্যাক্টিভিশন। মানে দুইটা সেম জিনিস, জাস্ট আইডেন্টিক্যাল, রেপ্লিকা, একটা আরেকটার উল্টা। দুইটা রাখা হয় কেন? দুইটা রাখা হয় জাস্ট সিকিউরিটির জন্য, আর কিছু না। মানে একটা যদি কোনো কারণে ড্যামেজ হয়, যাতে আরেকটা দিয়ে আপনার অ্যাক্টিভিটিস পারফর্ম করতে পারে। সো একটা যদি মানে এই যে আমার অ্যাকাউন্ট ওপেনিং এর যে ইনফরমেশনটা, সেটা কিন্তু ডেটা সেন্টারে আছে, সেটা কি নেয়ার ডেটা সেন্টারে আছে? কেউ বলতে পারবেন? আছে আছে আচ্ছা আছে। আচ্ছা স্যার। আছে, দুইটাতেই আছে, কারণ ডেটা এবং নেয়ার ডেটা একই জিনিস, সকল কিছু এক। অপারেটিং মেকানিজম, সফটওয়্যার, হার্ডওয়্যার, সিস্টেম, অপারেটিং অ্যাক্টিভিটিস সব এক। শুধুমাত্র আমরা একটা আরেকটার রিস্কটাকে মিটিগেট করার জন্য এই নেয়ার ডেটা সিকিউরিটির জন্য একটা রিস্ক কভার করার জন্য রাখা হয়, একটা যাতে রিস্ক। একটা মিস করলে আরেকটাই হয়। ডিজাস্টার রিকভারি সেন্টার, এটা হচ্ছে আমার বেশি জরুরি। ডিজাস্টার রিকভারি সেন্টারটা ইজ এ লোকেশন কন্টেনিং ইনফ্রাস্ট্রাকচার, হার্ডওয়্যার, সফটওয়্যার অ্যান্ড ডেটা নেসেসারি টু কন্টিনিউ ক্রিটিক্যাল অপারেশন আফটার এ সিরিয়াস ডিজাস্টার। অর্থাৎ এটা একটু আলাদা এরিয়ায় থাকে। কোনো কারণে যদি আমার মেইন ডেটা সেন্টার আনএভেলেবল হয়, নিয়ার ডেটা সেন্টার আনএভেলেবল হয়, তাহলে ডিজাস্টার রিকভারি সেন্টারের মাধ্যমে আমরা ডিজাস্টার রিকভারি সেন্টারেও ওই মেইন ডেটা সেন্টার, নিয়ার ডেটা সেন্টারের যে ডেটাটা সেটা এখানে থাকে। তবে পার্থক্য হচ্ছে এইটা মেইন ডেটা সেন্টারের সাথে কানেক্টিভিটি থাকে না, অর্থাৎ এটা আলাদা। কানেক্টিভিটি থাকে না এটা বলা যাবে না, কানেক্টিভিটি থাকে, কিন্তু এটা হচ্ছে ওই দুইটার স্যার অপারেশন এটা থেকে সম্পূর্ণ এটা সম্পূর্ণ এটা মানে অন্য সিটিতে স্যার, অন্য হ্যাঁ, সিটিতে অন্য থাকে। সিটি, এরা অন্য সিটিতে থাকে, অন্য জায়গায় থাকেও, যেটা অনেক সময় আইটি পার্সন ছাড়া অন্যরা অনেক সময় জানেও না। মানে লোকাল আমরা ব্যাংকের আমাদের ডিজাস্টার রিকভারি সাইটটা কার কোন ব্যাংকে আছে এটা আমার ধারণা অনেকেই জানেন না। যেমন আমি আমারটা জানি, আমারটা হচ্ছে নারায়ণগঞ্জে। সেদিন আবার আমাদের আইটি হেড বলছে সেদিন যে নারায়ণগঞ্জে তো নিচের দিকে, কেউ নারায়ণগঞ্জের আছে নাকি এখানে? মানে আছেন কেউ?
না, সেদিন বলতেছিলেন আমাদের আইটি হেড যে নারায়ণগঞ্জের নিচে তো ভূমিকম্পের বড় একটা প্লেট ধরা পড়ছে, দেখেন না প্রত্যেকটা ভূমিকম্প ওই দিক থেকে ক্রিয়েট হয়। এখন আমাদের ডিজাস্টার রিকভারি সাইটটা সরাই ফেলতে হবে, কখন না কোন বিপদ আপদ হয়। সো আমরা ডেটা সেন্টার, নেয়ার ডেটা সেন্টার, ডিজাস্টার রিকভারি সাইট, তিনটা মোটামুটি বুঝতে পেরেছি, কারো কোনো সমস্যা থাকার কথা না এই গেস। এবার আমরা যাব রিকভারি সাইট নিয়ে। এগুলিতে তো আমরা মানে কোনো কারণে ডেটা হারিয়ে গেলে রিকভারি করার জন্য আমরা কি করব সেইটা আমরা এখন দেখার চেষ্টা করব, যে আমরা মানে রিকভারি প্রসেসটাকে কিভাবে কভার করব। ডেটাবেস ব্যাকআপ সিস্টেম অফ এ ব্যাংক অথবা ইলাস্টেড স্টোরেজ অ্যান্ড ডেটাবেস ব্যাকআপ সিস্টেম। ডেটাবেস ব্যাকআপ সিস্টেম কথাটার মানে হচ্ছে যেই ওয়েতে আমার যে ডেটাটা মানে ডেটা ব্যাকআপ নিয়ে নেওয়া, ডেটা ব্যাকআপ নিয়ে নেওয়া। এই ডেটা এ ব্যাংক মেনটেন ব্যাকআপ কপিস অফ এ কাস্টমার অ্যাকাউন্ট এন্ড ট্রানজেকশন রেকর্ড টু রিস্টোর অপারেশনস আফটার এ মেজর সিস্টেম ফেইলর। মানে আগেরগুলি যদি কোনোটা কাজ না করে তাহলে ব্যাকআপ সিস্টেমটা দিয়ে আমি আবার ওই ডাটাটা রিগেইন করতে পারবো। দেখেন কি পরিমাণ সিকিউরিটি এনশিওর করা থাকে একটা ব্যাংক, কত একটা ব্যাংক বা অন্যান্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি পরিমাণ সিকিউরিটির, এখানে তো শেষ না, আরো সিকিউরিটি আছে। ফিঙ্গারিং, চুল, নাক, চোখ, কান, আরো কত কত রকম আছে। ডাটাবেস ব্যাকআপের কয়েকটা প্রকারভেদ আছে, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা কিন্তু আসে। এটা একটু ভালো করে দেখবেন। 9 নম্বর প্রশ্নটা হলো আমাদের সিস্টেম সফটওয়্যার, এগুলি কভার করলাম। এখন আমরা পেমেন্ট গেটওয়ে সফটওয়্যার, এগুলি শেষ হলো। এবার আমরা আসছি 10 নম্বর প্রশ্নে। সাপোজ ইউ আর ইন আইটি অফিসার ইন ইউর ব্যাংক, ম্যানেজমেন্ট ইজ ট্রাইং টু ইন্ট্রোডিউস এমএফএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফর দ্য ফার্স্ট টাইম, সাজেস্ট সাম ফিচার দ্যাট ইউ শুড ইনক্লুড ইন দ্য এমএফএস সফটওয়্যার। মোবাইল ফাইন্যান্সিয়াল সফটওয়্যার, মোবাইল ফাইন্যান্সিয়াল সফটওয়্যারটা আমরা আসলে মানে মোবাইল ফাইন্যান্সিয়াল সফটওয়্যার তৈরি করতে চাচ্ছি। সো মোবাইল ফাইন্যান্সিয়াল সফটওয়্যারটা তৈরি করতে গেলে একজন আইটি অফিসার হিসেবে আপনার কাছ থেকে কি কি অ্যাডভাইস নেওয়া যেতে পারে, এটা একবার পরীক্ষা আসছে। সো আমি মোবাইলে যে সকল কাজ করি, কমপ্লায়েন্স, রেগুলেশনস, কাস্টমার সিকিউরিটি এনশিওর করার জন্য বিভিন্ন ধরনের স্টেপের কথা আমরা এখানে এখানে বলছি। সো এই স্টেপসগুলি আমরা একটু মানে পড়ে নিলে হবে, কঠিন না, জাস্ট একবার রিডিং দিয়ে পড়ে নিলে হয়ে যাবে। অনেকগুলি 17, 17, 18টার কথা বলা আছে, আপনার যতগুলি মনে থাকে সেগুলি আপনি লিখলেই হবে। এটিএম, পজ মেশিন, ফাস্ট ট্র্যাক কি, এটা আমরা জানি, কিন্তু এগুলি কিভাবে কাজ করে সেটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে নেওয়া। এক্সপ্লেন ডিফারেন্ট ক্যাশ বেস অ্যাক্টিভিটি উইথ কার্ড ফ্রড অ্যান্ড প্রিভেনশন, এটা হচ্ছে কার্ডের ক্ষেত্রে বলছে। আমরা ডিফারেন্ট কার্ড, কি কি কার্ড ব্যবহার করি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপর হচ্ছে কার্ড টেকনোলজি। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই দুইটা কার্ডই আমরা ব্যবহার করি বেশি। এর বাইরে যে কার্ডগুলি আছে এগুলি আমাদের দেশে আমরা তেমন একটা ব্যবহার করি না। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডই আমাদের বেশি হয়। গিফট কার্ডটা ব্যবহার হতে পারে, বাট গিফট কার্ডটা ওয়ান কাইন্ডস অফ ডেবিট কার্ড, রাইট? সো গিফট কার্ডকে আমি ডেবিট কার্ডের মধ্যেই মোটামুটি ফেলতে পারি। কার্ড ফ্রডগুলি কি কি আমরা পড়েছি লাস্ট ডেতে, কাউন্টার ফিট কার্ড ফ্রড, তারপরে অ্যাপ্লিকেশন ফ্রড, তারপরে পিন ফ্রড, তারপরে হচ্ছে কার্ড নট প্রেজেন্ট ফ্রড। কার্ড ফ্রডগুলিকে যদি আমি প্রিভেনশন করতে চাই তাহলে অ্যাকশন বাই কার্ড ইস্যুয়ার, যিনি ইস্যু করছে তার অ্যাকশন, মার্চেন্ট যারা আছে তাদের অ্যাকশন, তারপরে হচ্ছে অ্যাকশন বাই কার্ড হোল্ডার নিজে করা, টেকনোলজিক্যাল সলিউশন, পাসওয়ার্ড সেটিং ইত্যাদি ইত্যাদি অ্যাক্টিভিটিস করা। 13 নম্বর, মেনশন 2 গ্লোবাল আইটি সিকিউরিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড 2 গ্লোবাল আইটি সিকিউরিটি ফ্রেমওয়ার্ক। এটা আল্লাহর ওয়াস্তে মুখস্থ করবেন, কারণ এটা আমিও ভালো করে বুঝি না। হ্যাঁ, এটা একটু সুন্দর করে পড়বেন। বাট এইটা ISO 27001, এটা কিন্তু পরীক্ষায় আসে যে হোয়াট ইজ ISO 2001, এটার ফিচার কি, সেটা পড়ি। ISO বা ISO 2710 is an international standard for establishing, implementing, maintaining, and continuously improving an information security management. It helps organization identify information security risks and establish suitable control to protect important information. Oh, সোজা। ISO IT সিকিউরিটি স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আপনি আপনার প্রতিষ্ঠানে, যেমন আপনার প্রতিষ্ঠানে আমরা আমাদের ক্ষেত্রে আমরা মানে আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবাই তো যারা ব্রাঞ্চ ব্যাংকিং করেন তাদের প্রতিষ্ঠানে বোল্ট থাকে, তাই না? বোল্ট থাকে না? ভোল্ট থাকে, বলেন তো ভোল্টের ভিতরে ঢোকাটা
বেশি কষ্ট, না কোনো একটা ব্রাঞ্চে ঢোকাটা বেশি কষ্ট হবে? কোথায় ঢোকা বেশি কষ্ট? ভোল্টেজ স্যার। ভোল্টেজার। কারণ ব্রাঞ্চে ঢুকতে গেলে ধরেন বাহিরে একটা ওই মানে শাটার বা দরজা আছে, সেটা দরজার পরে হাইয়েস্ট করে আপনাকে একটা ওই কলাপসের গেট থাকতে পারে, এটা তারপরে একটা গ্লাস ডোর থাকতে পারে, তিনটে দিয়ে সাধারণত থাকে ব্যাংকের অফিসের গেটটা। এই তিনটা ক্রস করার পরে আপনি ব্যাংকে ঢুকতে পারবেন, বাট আপনি কিন্তু ভোল্টে ঢুকতে পারবেন না, টাকা রাখে যেখানে। কারণ ভোল্টে আরেকটা দরজা দিয়ে সেটাকে লক করা থাকে এবং ওই দরজাটা খুবই ভারী। আপনারা যারা ব্রাঞ্চে আছেন তারা জানেন, মানে ওটাকে এডিশনাল সিকিউরিটি দেওয়া। এখন আপনার আইটি সিস্টেমটায় এই যে আপনি কাস্টমার ইনফরমেশন নিচ্ছেন, সেটা যে কেউ নিয়ে যাওয়া, আপনার এখানে শেখ হাসিনার অ্যাকাউন্টও তো থাকতে পারে, অথবা আপনার অ্যাকাউন্টে বড় ধরনের প্রভাবশালী কোনো ব্যক্তির অ্যাকাউন্ট থাকতে পারে, সেই ব্যক্তির কোনো ডেটা ইনফরমেশন চুরি করে অন্য কেউ অন্য কোনো কাজও করতে পারে। আপনার এখানে মানে স্টিভেন জবসের অ্যাকাউন্ট থাকতে পারে আপনার এখানে, আপনার এখানে বিশ্বের সবচেয়ে ধনী যে ব্যক্তি তার অ্যাকাউন্ট থাকতে পারে। সো তার ডেটাগুলি সিকিউর করে রাখার দায়িত্ব হচ্ছে আপনার। সো এই সিকিউরিটি এনশিওর করার জন্য আপনি কি কি স্টেপ নিচ্ছেন, সেই স্টেপগুলি ঠিকঠাকভাবে নিচ্ছেন কিনা সেইটা পরীক্ষা করা, টেস্ট করার প্রসেস হচ্ছে এই আইটি সিকিউরিটি স্ট্যান্ডার্ডের ফর্মুলা। অর্থাৎ আপনি কোনো একটা সার্টিফিকেশন আপনি যদি পান, যেমন আমি ক্যাম্পস সার্টিফিকেট আমার আছে, এখন আমি ক্যাম্প সার্টিফিকেট থাকার সাথে সাথে আপনাকে আপনি যদি আমাকে মানি লন্ডারিং রিলেটেড কোনো প্রশ্ন করতে আসেন, আপনি প্রথমে চিন্তা করুন জাকির ভাইকে করবো কিনা। জাকির ভাই তো এটাতে এক্সপার্ট হওয়ার কথা ধরে নেওয়া যায়, কারণ জাকির ভাই ক্যাম্পস করে। অথবা আপনি ধরেন কোনো একটা কাজে আপনি অনেক এক্সপার্ট, আপনার একটা সার্টিফিকেট আছে, তো আমি চিন্তা করলাম যে এই জায়গাটা তো ওনাকে জিজ্ঞেস করবো, উনি তো এখানে খুব এক্সপার্ট, ওনার তো এই জায়গাটাতে সার্টিফিকেট আছে। সো সার্টিফিকেট শো ইউর ফিজিক্যাল পজিশন ইন এনি টাইপস অফ স্পেসিফিক অ্যাক্টিভিটিস। তাহলে সার্টিফিকেট বলছে আপনি খুব এক্সপার্ট, আপনার ব্যাংক খুব সিকিউরিটিতে এক্সপার্ট। সো ISO 2700 সার্টিফিকেট যে সকল ব্যাংক পাবে তাদের ডেফিনেটলি একটা রিকোয়ারমেন্ট রয়েছে। যেমন ক্যাম্প সার্টিফিকেটের জন্য রিকোয়ারমেন্ট আছে 120টা MCQ থাকবে, এর মধ্যে যিনি 70টা MCQ হবে তিনি ক্যাম্পস পাস করবেন, যার তার চেয়ে কম হবে তিনি ফেল করবেন। সো ISO 27001 এর নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে, যে সেই প্যাটার্নগুলি আপনার প্রতিষ্ঠানে আপনি যদি এক্সিস্ট করতে পারেন, ইনফ্রাস্ট্রাকচার করতে পারেন, তখন তারা এটা চেক করবে। চেক করে যদি দেখে যে হ্যাঁ আপনার এই টেস্টিং এ ইউ আর মানে সাকসেসফুল, তখন তারা এটা আপনাকে সার্টিফিকেটটা প্রোটেক্ট করবে, সার্টিফাইড করবে যে আপনি ISO 27001 এর সিকিউরিটিটাকে এনশিওর করছেন। এই যে আইএসও, এ ব্যাংক ফলো ISO বা IEC 2700 প্রিন্সিপালস, কিছু প্রিন্সিপালস আছে সেগুলি আপনি ফলো করেন টু আইডেন্টিফাই ইনফরমেশন সিকিউরিটি রিস্ক এন্ড এস্টাবলিশ কন্ট্রোল ফর প্রোটেক্টিং কাস্টমার এন্ড ব্যাংকিং ইনফরমেশন। 2 নম্বর আরেকটা হচ্ছে NIST SP, আরেকটা নাম এটা মুখস্থ করতে পারেন, এই দুইটা নাম মুখস্থ করবে। এটাও আরেকটা কাজ করে, ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন ক্যান ইউজ NIST SP এত কন্ট্রোল অ্যাজ এ রেফারেন্স ওয়েন ডিজাইনিং অ্যাক্সেস কন্ট্রোল, মনিটরিং অ্যান্ড আদার ইনফরমেশন সিকিউরিটি মেজার। 3 নম্বর আরেকটা বলেছে, 4 নম্বর আরেকটা বলেছে, অনেকগুলির কথা বলেছে। ডিফারেন্ট, এটা হচ্ছে মানে আপনাদের এই প্রশ্নটা পরীক্ষায় মাস্ট আসেই। ডিফারেন্ট অ্যামং পলিসি স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রসিডিউর। পলিসি স্ট্যান্ডার্ড এবং প্রসিডিউরের মধ্যে পার্থক্য কি? পলিসি হচ্ছে কি, এ পলিসি ইজ হাই লেভেল ডকুমেন্ট দ্যাট ডিফাইন অ্যান অর্গানাইজেশনাল প্রিন্সিপালস, অল সেন্সিটিভ ডেটা মাস্ট বি এনক্রিপ্টেড বিফোর ট্রান্সমিশন। এটা হচ্ছে আপনার পলিসি। সো আপনি কোনো ডেটা যদি এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে বা এক জায়গা থেকে আরেক জায়গায় মানে শিফট করতে চান, তাহলে সেটা এনক্রিপ্টেড করে শিফট করতে হবে। এনক্রিপ্টেড করে শিফট করা মানে কি? এনক্রিপ্টেড করে শিফট করার মানে হচ্ছে, ধরেন আপনি কোনো একটা জায়গায় আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সটা পাঠাবেন। সো আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স হচ্ছে 13,70,000 টাকা। আপনি যখন ডেটাটা পাঠাবেন তখন এটা 13,70,000 এই সংখ্যা থাকবে না, এটা অন্য কোনো সাংকেতিক চিহ্নে এটা চেঞ্জ হয়ে যাবে, মানে মাঝের পদটায়, যেটা অন্য কেউ দেখে এটা হয়তো দেখবে আউজুবিল্লাহ বিসমিল্লাহ লেখা, কতবা দেখবে যে সরেও সরেও ক খ গ গ গ গ চ চ চ চ ট ট ট ট প প প প প এরকম লেখা। তো এটা দেখে অন্য একজন বলবে বাইরে ভাই এটা কি, এটা মানে তো কিছু না, কিন্তু এটা মানেই 13,70,000। যখনই যেই রিসিভারকে আপনি পাঠাবেন, সেই রিসিভার এটা যখন টাচ করবে বা রিসিভ করবে, তখন এটা অটোমেটেড আবার রিভার্স হয়ে যাবে, যেটাকে বলা হয় ডিক্রিপশন হওয়া। ডিক্রিপশন হয়ে
সেটা আবার তখন দেখাবে 13,70,000। সো সেন্ড করলেন 13,70,000, মাঝখানে ক খ প চ ট ত হলো, ওখানে গিয়ে আবার 13,70,000 হলো। এটা হলো মানে ধরেন কোনো একটা ব্যাংকের এরকম পলিসি থাকে, এটা হচ্ছে এনক্রিপশন পলিসি রিলেটেড ইস্যু। স্ট্যান্ডার্ড হচ্ছে পলিসি সেট করার জন্য যে প্যারামিটারকে আমি স্ট্যান্ডার্ড হিসেবে নেই, যেমন ISO 27001। আর প্রসিডিওর হচ্ছে এই যে ওপেন দ্য এনক্রিপশন টুল, সিলেক্ট এইসি, ওপেন, এই আপনি এনক্রিপ্টেড ডেটাটাকে ওপেন করবেন এই সিস্টেমের মাধ্যমে, অটোমেটেড সেটা রেগুলার ফাইলে চলে আসবে। সো স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার পলিসি হচ্ছে সেট করা, স্ট্যান্ডার্ড হচ্ছে যে প্রসেসের মধ্য দিয়ে আপনি যাবেন, আর প্রসিডিওর হচ্ছে এই যে দেখেন আপনি লিখলেন ওপেন দ্য এনক্রিপ্টেড টুল, সিলেক্ট এইসি 256, চুজ দ্য রিকোয়ার্ড ফাইল, এনক্রিপ্ট দ্য ফাইল, সিকিউরলি সেন্ড ইট, অটোমেটিক্যালি চলে যাবে। সো পলিসি হচ্ছে হোয়াট শুড উই ডান, স্ট্যান্ডার্ড হচ্ছে হোয়াট স্পেসিফিক রিকোয়ারমেন্ট মাস্ট বি ফলোড, অ্যান্ড প্রসিডিউর হচ্ছে হাউ শুড ইট বি ডান, এবং এটা কিভাবে আমরা শেষ করতে পারবো। 15 নম্বর কোয়েশ্চেন, আজকে লাস্ট। ডেসক্রাইব কমন সাইবার ক্রাইম অ্যাক্টিভিটিস ইন বাংলাদেশ বা ইন ব্যাংকিং। আমরা জানি এটা, বাট এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, কারণ এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সিম ক্লোনিং অ্যান্ড ফ্রডুলেন্ট উইথড্রয়াল। সিম ক্লোনিং মানে কি? A criminal obtains a customer's SIM's information and used a cloned SIM to access the customer's MFS account and transfer the money. So cloned SIM মানে হচ্ছে রেপ্লিকা সিম। আপনার সিমের ইনফরমেশন গুলি নিয়ে রেপ্লিকা সিম তৈরি করে সেটা কোথাও ব্যবহার করে মানে ফল্ট করলে সেটাকে বলা হয় সিম ক্লোনিং। অর্থাৎ সিমটাকে নকল করে, সিমটা নকল করে না, সিমের চিপটাকে নকল করে যখন সেটা দিয়ে কোনো ফ্রড করা হয় তখন সেটাকে বলা হয় সিম ক্লোনিং। এক্সটর্শন অর ব্ল্যাকমেইল, এটা আমরা সবাই জানি যে কোনো একটা আপনার এমএফএস এর কোনো ইনফরমেশন নিয়ে অথবা আপনার নাম অথবা অন্য কোনো ইস্যু দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করছে, হ্যাঁ, ক্রিমিনাল আপনাকে থ্রেট করছে। ধরেন আপনার কোনো একটা সফটওয়্যারে, আপনার কোনো একটা ফাইলে কোনোভাবে কেউ একজন আইটি অ্যাক্টিভিটিস দিয়ে সে ঢুকে ফাইলটা লক করে ফেলছে, ফেলে ওই ফাইলটা আপনার জন্য খুব দরকার, এখন আপনি লকটা আনলক করতে পারছেন না। সো সে এখন আপনাকে মেসেজ দিচ্ছে এই ফাইলটা আমি লক করেছি, এটার পাসওয়ার্ড আমি তোমাকে দিব, তুমি যদি আমাকে 5,000 টাকা দাও। It is called extortion or blackmail. Use of MFS for illegal activities. মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইলিগাল অ্যাক্টিভিটিতে ব্যবহার করা। ডিজিটাল হুন্ডি জানি আমরা, এটা ইম্পর্টেন্ট। এটিএম স্কিমিং মানে কি? এ ক্রিমিনাল ইনস্টলস এ স্কিমিং ডিভাইস অন অ্যান এটিএম। একটা এটিএম মেশিনে সে স্কিমিং একটা ডিভাইস সেট করলো, দ্য ডিভাইস কালেক্ট কার্ড ইনফরমেশন। যতজন ধরেন সে সেট করলো যে সন্ধ্যার দিকে বেশি টাকা তোলা লোকজন কার্ড পাঞ্চ করে, সো আমি একটা স্কিমিং ডিভাইস ওই মানে এটিএম বুথে পাঞ্চ করলাম, করে আমি লিখলাম 9টা থেকে সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত যতগুলি কার্ড পাঞ্চ করেছে তাদের ডেটাটা ওই ডিভাইসে চলে যাবে। While a hidden camera captured the pin, the criminal later use a clone card মানে ওই যে ফেক রেপ্লিকা কার্ড to withdraw the money. It is called ATM skimming. ঘটনা আছে কিন্তু, এটা আমাদের দেশে প্রচুর ঘটনা আছে। পজ স্কিমিং একই রকম। এটিএম জ্যাকপটিং, এগুলি কিন্তু এই যে স্কিমিং পরীক্ষায় আসে, জ্যাকপটিং এগুলি কিন্তু আলাদা আলাদা পরীক্ষায় আসে। সো এটিএম জ্যাকপটিং মানে কি? এটিএম জ্যাকপটিং occurs when hackers gain control of an ATM system and make it dispense cash withdraw a normal card transaction. এখানে কিন্তু আপনার কার্ডের ইনফরমেশন চুরি করবে না, ও সিস্টেমটাই হ্যাক করবে, এটিএম এর সিস্টেমটাকে হ্যাক করবে। মানে সে হচ্ছে সুইচিং সফটওয়্যারটার কোনো একটা জায়গায় সাথে সে কানেকশন করে সুইচিং সফটওয়্যারটাকে সে হ্যাক করবে, হ্যাক করে সকল ডেটা নিয়ে সে ফেয়ার ওয়েতে টাকা তুলবে। হ্যাকার কম্প্রোমাইজ অ্যান এটিএম সিস্টেম অ্যান্ড কমেন্ট ইজ ডিসপেন্স ক্যাশ। কমেন্ট দিল যে ক্যাশ বের হওয়ার জন্য ইনস্ট্রাকশন দিল, সুইচিং সফটওয়্যারে যেহেতু সে কন্ট্রোল নিচ্ছে, সো সে হচ্ছে এটার মাধ্যমে টাকাটা বের করে ফেলতে পারছে। তাহলে এটিএম জ্যাকপটিং কিন্তু সুইচিং সফটওয়্যারটাকে কন্ট্রোল করে করা হয়, আর এটিএম স্কিমিং কিন্তু সুইচিং সফটওয়্যারকে কন্ট্রোল করা হয় না, ওখানে যারা কার্ড ইউজ করে ওই কার্ডের স্কিমিংটাকে, কার্ডের ইনফরমেশনটাকে হ্যাক করে সেটা করা হয়। সো ক্লিয়ার, কিন্তু পরীক্ষা যদি আসে স্কিমিং এবং জ্যাকপটিং এর মধ্যে পার্থক্য কি আপনি লিখতে পারবেন না, ক্লিয়ার দুইটা আলাদা জিনিস, দুইটা কখনো এক না। ই কমার্স ফ্রড মানে ওই যে আপনারা অ্যামাজনে কিনতে গিয়েছেন যে ফ্রড, সেটা। র্যানসামওয়্যার মানে হচ্ছে
an employee opens a malicious attachment. আমরা প্রায় দেখি না বিভিন্ন পপ আপ আসে আমার মোবাইলে আসে, মোবাইলে আপনি কোনো একটা ইউটিউবে কোনো একটা ভিডিও দেখলে অটোমেটেড সেই রিলেটেড ভিডিওগুলি চলে আসে পপ আপ। এগুলোর মধ্যে কোনো একটাতে আপনি অ্যাক্সেস নিলে, ধরেন অ্যাক্সেস করলেন, অ্যাক্সেস নিলে তারা আপনার ইনফরমেশনগুলি আইডি পাসওয়ার্ডগুলিকে এনক্রিপ্টেড বা ডিক্রিপ্টেড করে হ্যাক করে ফেলে। দ্য অ্যাটাকার দেন ডিমান্ড মানি ইন এক্সচেঞ্জ ফর রিস্টোরিং আপনার অ্যাক্সেস। কোনোটা আপনাকে হয়তো অবসোলেট করে ফেলবে কাজ, তারপরে আপনাকে বলবে আপনি র্যানসমওয়্যার দেন, তারপর আমি এটাকে অ্যাক্টিভ করে দিব। ম্যালওয়্যার অ্যাটাক, ম্যালওয়্যার অ্যাটাক হচ্ছে এমন হতে পারে যে সে ম্যালওয়্যার ইজ এন হার্মফুল সফটওয়্যার ইউজ বাই ক্রিমিনাল টু স্টিল সেন্সিটিভ ইনফরমেশন, ডেটা চুরি। An employee opens an infected file and malware is installed on the computer. The malware security captured the employee's login information and send it to the criminal. এটাকে বলা হয় malware attack. Hacking and unauthorized fund transfer. হ্যাক করে আপনার ডেটা হ্যাক করে unauthorized ফান্ড ট্রান্সফার করা, স্টিলিং ক্রেডিট কার্ড ডেটা, তারপরে ক্রিপ্টোকারেন্সি থ্রেটস। ক্রিপ্টোকারেন্সি থ্রেট মানে আমরা তো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে যারা ট্রানজেকশন করি তারা বুঝতে পারি না যে ক্রিপ্টোকারেন্সির ডেটাবেজে আপনার ইনফরমেশনটা কিন্তু অটোমেটেড হাইড হয়ে যায়। সো ওই ইনফরমেশনটা অন্য কেউ দখল করে আপনাকে কোনো থ্রেটেন করলে সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি থ্রেটস। ইমেল ইজ ওয়ান অফ দ্য কি ওয়ে টু এক্সপ্লয়েট ভালনারেবিলিটি, মানে ইমেলের মাধ্যমে কিভাবে ভালনারেবিলিটিটা ক্রিয়েট হয়। ফিশিং অ্যাটাক হতে পারে ইমেলের মাধ্যমে, ম্যালওয়্যার ডেলিভারি অ্যাটাক হতে পারে, বা বিজনেস ইমেল কম্প্রোমাইজ অ্যাটাক হতে পারে। মানে সেম নাম মেলে ইমেলের মাধ্যমে খুব বেশি হতে পারে, কারণ দেখেন ইমেলটা সেন্সিটিভ কেমন। আপনি তো জানেন আমি জাকির আপনার ব্যাংকের এমপ্লয়ি, JAKIR হোসেন HOSSAIN@hbl.com, এটা আমার ইমেল। এখন আপনি আমার কলিগ, আপনি তো জানেন যে জাকির ভাইয়ের ইমেল হচ্ছে এটা, এবং এটা ফ্রিকোয়েন্টলি আপনার সাথে আমার মেইলে কনভারসেশন হয়। এখন আপনার তো এটা কখনো মাথায় আসে না যে এই মেইল অ্যাড্রেসটা জাকির.হোসেনেরটা এইচটা বড় হাতের দিয়ে একটা মেইল আসছে। আপনি কি দেখার সাথে সেটাতে প্রথমে মনে করবেন যেটা অন্য কেউ হতে পারে, এটা মনে হয় জাকির ভাই না। আপনি তো জাকির HBL দেখে এটা ক্লিক করে ফেললেন। এই ক্লিক করা মানেই হচ্ছে আপনি ধরেন একটা ফল্ট বা ম্যালিশিয়াস মেইলে আপনি অ্যাক্সেস নিয়ে ফেললেন, আর ওই অ্যাক্সেস নিলে সেই মেইল থেকে আপনার ডেটা চুরি, মেইলের ইনবক্সে যেটা ডেটা আছে সেটা চুরি, সেন্সিটিভ ইনফরমেশন চুরি করার সম্ভাবনা থাকে। এই জন্য মেইলিং ম্যালওয়্যার প্রসেসটা কিন্তু খুবই সেন্সিটিভ এবং ডেঞ্জারাস বটে। অন্য যে কোনো ওয়ের তুলনায় এটা করাটা বেশি সোজা, কারণ আপনার কম্পিউটারে পপ আপ দিয়ে একটা জিনিস আসছে, আপনি দেখতে পাচ্ছেন ওরা একটা সফটওয়্যার দিচ্ছে, না এটা করবো না। কিন্তু এই যে নামের সাথে অক্ষরের একটা দুইটা ওয়ার্ডের ক্যাপিটাল স্মল করে চেঞ্জ করে যখন কোনো মেইল প্রসেসিং করা হয় তখন সেটা কিন্তু ট্রেস করাটা রেগুলার অ্যাক্টিভিটিসে অনেক কঠিন, এবং এই জন্য এই ওয়েতে মেইল স্ক্যামিং এর মাধ্যমে অনেক বেশি ডেটা চুরি বা ফ্রড হওয়ার পসিবিলিটি থাকে। আজকে এতটুকু পর্যন্ত। নেক্সট আমরা আমাদের আর দুইটা ক্লাস আমরা শেষ করে ফেলতে পারবো, অর্থাৎ 22 তারিখ 29 তারিখে আমাদের ব্রড কোয়েশ্চেন শেষ হয়ে যাবে আইটির, এবং আইটির আমরা 5টা ম্যাথ করব, ছোট একটা ক্লাসে একসাথে 5টা ম্যাথ করে ফেলতে পারবো। সো আমরা এখন পর্যন্ত যে 16টা প্রশ্ন পড়েছি, আমি ট্রাই করছি আজকে আপনাদের দুইটা শিট দিয়ে দিতে, একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট এবং আইটি, এই দুইটা শিট দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই দুইটা শিট দিয়ে দিলে রিস্ক ম্যানেজমেন্ট মানে আইটিতে আমরা যে 16টা প্রশ্ন এখন শেষ করেছি, আপনাদের সাজেশনে এতগুলি প্রশ্ন না কম, কিন্তু আমাদের এগুলিকে আমরা আলাদা আলাদা করে লিখেছি যে একটার ভিতরে ঢুকাই নাই, যে একটার ভিতরে ঢুকালে আপনার পার্টগুলি পড়তে একটু অসুবিধা হবে, যেন আলাদা আলাদা করে দিয়ে আমরা কভার করেছি। নেক্সট ডে থেকে আমরা 17, আপনাদের টোটাল 25টা প্রশ্ন মানে আপনাদের পড়তে হবে। সো 17 থেকে আর 8টা প্রশ্ন বাকি আছে, এই 8টা প্রশ্ন আমরা নেক্সট দিন বা তারপরের দিন মিলিয়ে পড়ে শেষ করে ফেলব। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? আইটিটা কঠিন মনে হচ্ছে না তো যারা রেগুলার ক্লাস করছেন? পড়তে হবে না একটু। স্যার, ওকে, সমস্যা না স্যার, একটু শীট দিলে আমাদের জন্য আরেকটু সহজ হবে আর কি স্যার। আচ্ছা হ্যাঁ, শীটটা দিয়ে দিলে আপনারা রিলেভেন্সিটা খুঁজে পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা 5টা 40 নামাজ পড়ার দরকার মনে হয়, আমরা 5টা 50-এ সবাই জয়েন করে ফেলবো। যারা FCC আছে 5টা 50-এ জয়েন করব, এবং আমরা 5টা 6:30 পর্যন্ত কভার করবো ইনশাল্লাহ। 5টা 50 ICT ক্লাস মানে FCC ক্লাস উইল স্টার্ট।
থ্যাংক ইউ